হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা অধ্যায় নাম্বার 1 থেকে পেজ 7 পার্ট নাম্বার হচ্ছে 9 আজকে ভিডিও নিজে করে 1.2 এর আজকে আমরা 6 দাগের থেকে করব। 6 নাম্বারটা কি বলেছে দেখো আজকে বলেছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য যদি 2825 টাকা হয়, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু সম্পত্তির অঙ্ক। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি যে অংশ দুই জায়গায় আছে। দেখো সম্পত্তির যে অংশ মানে পরিমাণটা বলতে পারো, সম্পত্তির পরিমাণ দুই জায়গায় আছে। তাহলে পরিমাণটা আগে লিখবো আর মূল্যটা আমাকে, যেহেতু এক জায়গায় আছে তাহলে মূল্যটা আমাকে বের করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কি লিখবো? যে গণিতের ভাষা সমস্যাটি হলো প্রথমে এরপরে আমরা কি করব? প্রথমে যেহেতু সম্পত্তি দুই জায়গায় আছে তাহলে প্রথমে সম্পত্তির পরিমাণ লিখে নিই। এখানে আমাদের বাম পক্ষতে মানে বা সাইডে বলতে পারো, সেখানে আমি লিখব যে সম্পত্তির পরিমাণ। আর এক সাইডে লিখবো আমরা মূল্য। সম্পত্তির পরিমাণ প্রথমে কত দেওয়া আছে দেখো, 5/7 অংশ। এই সম্পত্তির মূল্য কত দেওয়া আছে? 2825 টাকা। 2825। আচ্ছা, এর এককটা আমরা লিখে দিই। এটার একক কি? টাকা। এরপরে দেখো 2/7 অংশ, পরেরটা হচ্ছে 2/7 অংশের মূল্য কত হবে? এখানে একটা জিনিস লক্ষ্য করো যে দুজনের নিচে কিন্তু হরে 7 করে আছে। তার মানে কোনটা কম আছে কোনটা বেশি আছে সেটা জানার জন্য আমাকে লবটা দেখতে হবে। লবের এখানে 5 আছে, এখানে 2 আছে, তাহলে পরেও কিন্তু সম্পত্তির মূল্য কিন্তু কমে গেল, তাই না? কারণ হরে 7 সেম, তাহলে আমি দুইটা দেখে বুঝতে পারছি যে পরে সম্পত্তির মূল্য কমে গেছে। সম্পত্তির মূল্য যদি কমে যায়, সম্পত্তির পরিমাণ কমে গেছে, সম্পত্তির পরিমাণটা কমে গেছে। যদি সম্পত্তির পরিমাণ কমে যায় তাহলে তার মূল্য কিন্তু কমে যাবে, তাই না? সম্পত্তি যদি অল্প হয় তাহলে মূল্য অল্প হবে, সম্পত্তি যদি বেশি হয় তাহলে মূল্য বেশি হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সম্পত্তির পরিমাণ বা সম্পত্তির অংশ, এখানে এককটা যদি আমরা লিখি যে অংশ লিখতে পারি আমরা, এর একক হচ্ছে অংশ। কেন কি দেখো এগুলো ভগ্নাংশ সবসময় অংশে থাকে। তাহলে এখানে এক লাইন আমরা লিখতে পারি, লিখে নিই যে সম্পত্তির অংশ বা পরিমাণ, সম্পত্তির অংশ যদি কমে, দেখো কমে গেছে, কমলে তাহলে মূল্য কিন্তু আমার কি কমবে, মানে সম্পত্তির মূল্য কমবে। মূল্য কমবে। দেখো কমলে কমবে, দুই দিকেই কমে, এটা আমরা কি সম্পর্ক জানি? সরল সম্পর্ক, তাই তো? তাহলে আমরা লিখব যে সম্পত্তির অংশ আর মূল্যের মধ্যে সরল সম্পর্ক। তাহলে সুতরাং সম্পত্তির অংশ এবং বা ও দিতে পারি আর মূল্যের মধ্যে, মানে সম্পত্তির মূল্যের মধ্যে, তো ডাইরেক্ট আমি লিখলাম মূল্যের মধ্যে সরল সম্পর্ক। আমি শিখেছি সরল সম্পর্ক কিভাবে করতে হয় বা কিভাবে ধরতে হয় সরল সম্পর্ককে। দুই দিকে কমলে বা দুই দিকে বাড়লে সেক্ষেত্রে সরল সম্পর্ক। এবার তাহলে আমরা ঐকিক নিয়মে যদি সলভ করি তাহলে আমরা লিখব 5/7
5/7 অংশের মূল্য, 5/7 অংশ সম্পত্তির মূল্য সেটা কত? 2825 টাকা। ওকে, তাহলে দেখো এক অংশ যদি আমি নিই, এক অংশ সম্পত্তির মূল্য কি হবে? কম হবে, আমরা জানি। এক অংশ সম্পত্তির মূল্য ঐকিক নিয়মে এটাই প্রসেস, আমরা জানি যে এক যখন নেব তখন কি হবে? কমবে, আর কমলে মানে ভাগ হবে, এর সাথে এর ভাগ হবে। তাহলে প্রথমে আমি এই সংখ্যাটা লিখবো যে 2825, দেখো ভাগ সাইন দিয়ে দিলাম, যেহেতু কম তাহলে ভাগ দিয়ে আমি 5/7 লিখবো, এখানে লিখবো টাকা। ওকে, তাহলে এক অংশ সম্পত্তির মূল্য কি? অনেক কম হবে, তাই না? তার জন্য ভাগ হবে। কমের ক্ষেত্রে মনে রাখবে ভাগ, আর বেশির ক্ষেত্রে হলে পরে গুণ হবে। তারপরে কত নেব? এরপরে আমরা নেব 2/7 অংশ। 2/7 অংশ 1-এর চাইতে বড়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? 2/7টা গুণ হয়ে যাবে, এর সাথে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা কিভাবে করব? তাহলে এটাকে আমি ব্র্যাকেটে নিই। তাহলে আমি এখানে যদি লিখি যে 2825 ভাগ 5/7, এর সাথে কিন্তু এটা গুণ হয়ে যাবে, তাই না? যেহেতু বেশি তাহলে 2 হয়ে যাবে আমার 7। যদি কম হতো তাহলে এখানে ভাগ চিহ্ন দিতাম আমরা, এটা মনে রাখবে। আর এখানে আমি পাশে কোথাও লিখে দিচ্ছি যে কমের ক্ষেত্রে মনে রাখবে ভাগ। এখানে যদি আমি নোট করে লিখে দিই যে কম, কোনো ক্ষেত্রে যদি কম বোঝায় তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে ভাগ হবে। যদি কোনো ক্ষেত্রে গুণ মানে কি বেশি বোঝায়, বেশি বোঝায় কোনোভাবে যদি বেশি ধরতে পারছো তাহলে সেই জায়গাতে আমাকে গুণ চিহ্ন দিতে হবে, এটা মনে রাখবে। সমান সমান, দেখো এটা তো গুণ অবস্থায় আছে, এটাকে আমরা ভাগ করলে কি হয়ে যাবে? এ উল্টে যাবে, তাই তো? 7 চলে যাবে উপরে, 5 নিচে আসবে। 2825 এই ভাগটাকে যখনই আমি গুণ দেব তখন এই হরটা হয়ে যাবে লব, আর লবটা হয়ে যাবে হরের জায়গা। আর এটা গুণ আছে, একে কিছু করবো না, যেমন আছে তেমনই লিখব। 7 কেটে দিব। আচ্ছা, দেখো এটাকে 5 দিয়ে কাটতে পারি, 5 ঘর নামাতে পারি, 5×5 = 25, 26, 27, 28, মানে এখনও 3 আছে এখানে, 3 মানে 32, 5, 6, 30, মানে 2 বেঁচে থাকলো, 5×5 = 25, তাহলে 565, 5, 6, 5, এর সাথে গুণ করতে হবে আমাকে 2। ওকে, এগুলো কিন্তু টাকা এককে আছে। এবার যদি এটা গুণ করি তাহলে কত পাবো দেখি? 5 × 10 = 0, হাতের 1 এখানে আসবে, 6 × 2 = 12, আর 13, 3, আবার হাতের 1 এখানে আসবে, 5 × 10 আর 11, তার মানে 1130 টাকা। ওকে, তাহলে এটা যদি আমরা উত্তর লিখি যে সুতরাং এখানে কি বলছে যে 2/7 অংশের মূল্য কত হবে? তাহলে আমরা লিখব যে 2/7 অংশের 2/7 অংশ সম্পত্তির মূল্য সেটা কত? 1130 টাকা। ওকে, এটা আমার উত্তর। চলো আমরা এর পরেরটা করব। এরপরে দেখো আমরা 7 দাগেরটা করব। কি বলেছে? একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন যোগ দেয়, মানে পরবর্তীতে 8 জন আসবে, তবে ওই পরিমাণ খাবারে
কত সপ্তাহ চলবে, আমাকে সপ্তাহটা বের করতে হবে। তাহলে একটি শিবির আছে, সেখানে 48 জন সৈন্যের, টোটাল 48 জন সৈন্য ছিল, সেখানে 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। যদি ওই দলে আবার 8 জন যোগ দেয়, তবে ওই খাবার কত সপ্তাহ চলবে। খুবই সহজ অঙ্ক, আর তার সাথে বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো, যেহেতু আমাকে সপ্তাহ বের করতে হবে, আর এখানে কি জন দেওয়া আছে, মানে 48 জন সৈন্য, তাহলে আমরা লিখব প্রথমে সৈন্য সংখ্যা। তাহলে ফার্স্ট আমাকে নাম্বারিং করতে হবে 7-এর, তারপরে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে আমরা প্রথমে লিখব যে সৈন্য সংখ্যা। আর একদিকে লিখবো আমরা সপ্তাহ। মানে 7 দিনে যে এক সপ্তাহ, সেই সপ্তাহের কথা বলেছে। সপ্তাহ সংখ্যা করে দিই। তাহলে একদিকে হচ্ছে সৈন্য সংখ্যা, একদিকে হচ্ছে সপ্তাহ সংখ্যা। ওকে, তাহলে প্রথমে সৈন্য সংখ্যা কতজন ছিল? প্রথমে 48 জন। কত সপ্তাহের খাবার মজুদ ছিল? 7 সপ্তাহ। সপ্তাহের জায়গায় 7 বছর। এরপরে কন্ডিশন কি দিল, যে যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তাহলে প্রথমে তো 48 জন ছিল, 48 জন ছিল, পরে কতজন আসলো? পরে আসলো আবার 8 জন। তাহলে যেহেতু যোগ দিয়েছে, তার মানে আমাকে এটাকে যোগ করতে হবে, যে 48 ছিল, আবার 8 জন আসলো, তাহলে কত হলো? 48, 49, 50, মানে 56 জন। ওকে, সৈন্যের একক আমি জন দিতে পারি, আর সপ্তাহ, ঠিক আছে, সপ্তাহ সংখ্যায় থাক, এটাকে দিন হিসাবেও দেওয়া যায়, কত দিন চলবে। যেমন তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে। ওকে, তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে, এটা আমাকে কোশ্চেন বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা জানবো যে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। দেখো, লোক সংখ্যা কিন্তু বেড়েছে। প্রথমে 48 জন ছিল, সেখানে 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। এবার 48-এর জায়গায় টোটাল কতজন লোক হয়ে গেল? 56 জন। তাইলে যে ওরা যে 7 সপ্তাহের খাবার নিয়ে গেছে, সেই খাবারটা কি 7 সপ্তাহ চলবে? মানে কম দিন চলবে না বেশি দিন চলবে? দেখো, লোক বেড়ে গেছে, লোক যখনই বেড়ে যায় খাবারের পরিমাণটা কি হয়? কমে যায়, তাই না? আজকে ধরে নাও তোমরা বাড়িতে 5 জন আছো, 5 জনে যে খাবারটা খাচ্ছ, ধরে নাও তোমাদের 3 জন কেউ রিলেটিভ আসলো তোমাদের বাড়িতে, তাহলে কি হবে? তোমার খাবারটা শর্ট পড়ে যাচ্ছে, মানে কমে গেল খাবারটা, তাই না? কারণ 3 জনকে তোমাকে আবার দিতে হচ্ছে। দেখো, লোক বাড়লে খাবার কি কমে যাবে, তাহলে এইদিকে বাড়লো এদিকে কমলো, সেই ক্ষেত্রে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। যেটা আমি বললাম সেটা আমি লিখে দিচ্ছি, যে সৈন্য সংখ্যা বাড়লে, দেখো বেড়েছে, 48 থেকে 56 হয়েছে। সৈন্য সংখ্যা বাড়লে মানে খাবার, এটা অ্যাকচুয়ালি খাবার হবে, তো আমরা লিখব নির্দিষ্ট খাবার সপ্তাহ সংখ্যা। ওকে, এটা কি দিয়ে আমরা ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে। ওকে, তাহলে সৈন্য সংখ্যা বাড়লে খাবার কি লিখবো? এটা খাবারের সপ্তাহ সংখ্যা। ওকে, বেস্ট, এটা লিখি যে খাবারে মানে খাওয়ার কথা বলেছে, যে সপ্তাহ, যেহেতু দিনের হিসাব বলেনি, এখানে সপ্তাহের হিসাব চেয়েছে, তাই আমি সপ্তাহ লিখছি। সপ্তাহ সংখ্যা কি হবে? কমবে। এই লাইনটা দিকে ফোকাস করো, যে বাড়লে কমলে, মনে রাখবে একদিকে বাড়ে আর একদিকে কমে, তাহলে সেই ক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে একদিকে বাড়লো আর একদিকে কমলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি?
যে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব যে ব্যস্ত সম্পর্কে আছে যে শূন্য সংখ্যা ও সপ্তাহের সংখ্যা ব্যস্ত সম্পর্ক। ওকে, বাড়লে কমলে সেটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মে যদি আমরা করি তাহলে আমরা লিখব যে 48 দিন 48 জন, ওকে, 48 জন খাবার চলে 7 সপ্তাহ। তাহলে এইভাবে লিখতে পারি যে 48 জনের খাবার চলে 48 জন সৈন্যের, ওকে, 48 জন, এখানে জন করে দিই, সৈন্যের 48 জন সৈন্যের খাবার চলে বা খাবার চায়, এভাবে লিখতে পারি, খাবার চলে সেটা কত? দেখো 48 জনের চলে 7 সপ্তাহ। তাহলে একজন যদি খাবারটা দিই, আমি বলি একজন, তুমি একজনকে দিলাম যে একজন খাও, তাহলে একজনই কিন্তু সেই খাবারটা শেষই করতে পারবে না, তাই না? তার অনেক দিন সময় লাগবে। তাহলে এই যে অনেক দিন মানে বেশি বোঝা যাচ্ছে বেশি দিন, কোনো রকমভাবে যদি আমরা বেশি কথাটা পাই বা অনেক কথাটা পাই সেই ক্ষেত্রে আমরা ভাগ না দিয়ে কি করব? গুণ দেব। এটা একটু মনে রাখতে হবে তোমাদের। কারণ একজন খাচ্ছে, 48-এর জায়গায় একজন খাচ্ছে, তো সে খাওয়াটা তো অনেক দিন চলবে, 7 সপ্তাহ কেন, অনেক সপ্তাহ চলবে, তাই না? এবার আমি বললাম যে আমি 56 জন লোক দিলাম, তাহলে কি খাওয়ারটা কি আর সব অনেক সপ্তাহ চলবে? চলবে না, সেক্ষেত্রে কম। এই যে কোনো রকমভাবে যদি কম বোঝায় তাহলে আমরা তখন ভাগ সাইন দেব। তাহলে 7 গুণন 48 বা ভাগ এখানে দিয়ে না দিয়ে আমি নিচে লিখব যে 56, কেন এটা মানে ভাগই বোঝায়, এত সপ্তাহ। এবার যদি আমরা কাটাকাটি করে দেখি কত পাবো, 7 8 56, 7-এর ঘরে নামতা পড়ে 7 8 56, 8 দিয়ে 6 8 48, মানে 6 সপ্তাহ। তাহলে সমান সমান এটা হলো আমার 6 সপ্তাহ। তাহলে আমরা কি লিখব যে সুতরাং ওই পরিমাণ বলতে এখানে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে? 6 সপ্তাহ চলবে। দেখো আমার প্রথমে 7 সপ্তাহ চলার কথা, কিন্তু 7 সপ্তাহ চলছে না, যেহেতু লোক বেড়ে গেছে তাহলে সপ্তাহটা কী হবে? কমে যাবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট অঙ্ক। দেখো সপ্তাহ কমে গেছে। এর পরের অঙ্কটা দেখো, 8 নাম্বারটা কি বলেছে? বলেছে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। তাহলে 50 জন নাবিক আছে, সেখানে খাবার আছে 16 দিনের। 10 দিন পরে, মানে 16 দিনের জায়গায় এবার 10 দিন, মানে 6 দিন চলেছে, 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে, মানে আমাকে দিনটা বের করতে হবে, মানে কত দিন চলবে খাবার সংখ্যা বের করতে হবে। তাহলে একদিকে হচ্ছে নাবিক সংখ্যা আর একদিকে হচ্ছে খাবার মজুদ, এই যে খাবার মজুদ এটাই নিই, আর একদিকে আমি নাবিক সংখ্যা নিই। সর্বপ্রথম আমরা নাম্বারিং করবো অঙ্কে, তারপরে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো।
তাহলে একদিকে লিখবো আমরা নাবিক সংখ্যা, আর একদিকে লিখবো খাবার মজুদ। ওকে, তাহলে দেখো প্রথমে নাবিক কতজন ছিল? 50 জন। তাহলে নাবিকের জায়গায় আমি 50 বসাবো। খাবার ছিল কত দিনের? দেখো এখানে আমাকে দিনটাই বের করতে হবে, কিন্তু এখানে দেখো একটি জাহাজে একটা কন্ডিশন আছে, দেখো যে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পরে আরও 10 জন নাবিক যোগ দিল। তাহলে 10 দিন পরে কি করলো? 10 জন নাবিক যোগ দিল। প্রথমে 50 জন ছিল, তারপরে 10 জন আবার এলো। তাহলে এটাকে আমরা এইভাবে করব যে প্রথমে ছিল এখানে লিখব, প্রথমে ছিল 50 জন, তারপরে 10 জন এলো। দেখো আরও 10 জন স্পষ্ট বলে দিয়েছে এখানে, আরও 10 জন এলো। তাহলে কতজন হবে? 60 জন। এখানে এককটা, নাবিকের সংখ্যার এককটা যদি আমরা লিখি সেটা হচ্ছে জন একক। ওকে, এবার খাবার মজুদ, এখানে আমরা দিন লিখি, এর একক দিন লিখি, তাহলে ভালো হবে। তাহলে দেখো 16 দিনের খাবার মজুদ আছে, কিন্তু 10 দিন পরে আরও নাবিক তাদের সঙ্গে জড়িত। 10 দিন পরে দেখো টোটাল ছিল 16 দিনের খাবার, এর 1 2 3 করে টোটাল ছিল আমার 16 দিনের খাবার, কিন্তু এখান থেকে 10 দিন পরে ঘটনাটা ঘটেছে। তাহলে প্রথমেই ছিল তো 16, কিন্তু সেখান থেকে আমি 10 কী করব? বিয়োগ করব। তাহলে আমরা কত দিনের হিসেব বের করব? 10 থেকে 16 বিয়োগ করলে 6 দিনের হিসেবটা আমরা বের করব। ক্লিয়ার? যে এখান থেকে টোটাল 16 দিনের হিসেব দেওয়া আছে, দেখো 16 দিনের খাবার মজুদ আছে, কিন্তু 10 দিন পরে, মানে প্রথম দিনগুলো হয়ে গেছে, মানে 1 2 3 4 5 6 7 8 9, এভাবে 10 দিন হয়ে গেছে। তারপরে বেঁচে থাকলো কত? টোটাল 16 দিনের মধ্যে দেখো এখানে এখানে যে টাইম লাইনটা যে আমি তোমাদের বলে দিই, দেখো চলো তোমাদের আমি টাইম লাইনটা আরেকটু বুঝিয়ে দিই। এখানে টোটাল আমার 16 দিনের হিসাবটা লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই টোটাল 16 দিনের খাবার মজুদ ছিল। তারপরে কি বলেছে? 10 দিন পরে, মানে এখান থেকে আমরা 10 দিন পরে, এখান থেকে 10 দিন আমরা কেটে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 দিনের কাজ কিন্তু হয়ে গেছে, 10 দিন চলে গেছে বলতে গেলে। 10 দিন পরে কি হলো? 10 দিন পরে আরও 10 জন নাবিক এলো, এই 10 দিন পরে 10 জন নাবিক এলো। তাহলে এবার আমার কয়দিন বেঁচে থাকলো? দেখো 1 2 3 4 5 6, তার মানে আমাকে কি এই 10 দিনটা বিয়োগ করতে হবে। দেখো টোটাল 16 দিন থেকে আমি 10 দিন বিয়োগ করবো, তাহলে 6 দিন পাবো। এটা আমাকে হিসেবে বের করতে হবে যে যখন এই 10 দিন পরে, 10 দিন পরে মানে 6 দিনে যখন নাবিক আসলো, যোগ দিল, তাই টোটাল কত নাবিক হলো? 60 জন নাবিক। এই 60 জন নাবিকের কত দিন খাবারটা চলেছিল সেটাই আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো, লোক সংখ্যা যদি বাড়ে তাহলে খাবার কি, একটু এর আগেই অঙ্কটা শিখলাম যে যদি লোক সংখ্যা বাড়ে তাহলে সেই ক্ষেত্রে খাবার কিন্তু শর্ট পড়ে, মানে কমে যায়, তাই তো? আজকে তোমাদের বাড়িতে ধরো তোমরা 2 জন আছো, তোমাদের বাড়িতে হঠাৎ করে 5 জন লোক আসলো, মানে তোমাদের রিলেটিভ আসলো, তাহলে কি তোমরা যে রান্না করেছো 2 জনের, তোমরা সেই রান্নাটি কি 10 জন লোককে খাওয়াতে পারবে? নিশ্চয়ই পারবে না, কেন খাবারটা খুব কম পরিমাণে আছে, তাই তো? তোমাকে আবার রান্না করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি, লোক সংখ্যা বাড়লে খাওয়ার শর্ট পড়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে লোক বাড়লে খাওয়ার কমছে, তাহলে বাড়লে আর কমলে সেটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এবার এটা আমরা একটু কথায় লিখে নেব যে নাবিকের সংখ্যা বাড়লে খাবারের দিন সংখ্যা কমবে, খাবারের দিন সংখ্যা কমবে। ওকে, এই লাইনগুলোর উপরে ডিপেন্ড।
তাহলে আমরা কি লিখবো যে নাবিকের সংখ্যা আর খাবারের মজুদ পরস্পর কি ব্যস্ত সম্পর্ক। তাহলে সুতরাং নাবিক সংখ্যা ও খাবারের দিন সংখ্যা এরা কি ব্যস্ত সম্পর্ক। বুঝতে পারছো নিশ্চয়ই, ব্যস্ত সম্পর্ক কখন একদিকে বাড়লে একদিকে কমলে সেটা ব্যস্ত সম্পর্ক বোঝায়। তাহলে আমরা ঐকিক নিয়মে সলভ করব। তাহলে আমরা লিখব যে 50 জন, এই যে দেখতে পাচ্ছ 50, এই 50 জন লিখব নাবিকের খাবার আছে 6 দিন। তাহলে 50 জন নাবিকের খাবার আছে 6 দিনের। এখানে লিখে দেওয়া আছে, দেখো 50 জন নাবিকের খাবার আছে 6 দিন। এবার যদি আমি একজন নাবিক পাঠাই তাহলে সে খাবারটা কি শেষ করতে পারবে? সময় লাগবে, তাই না? কেন একজন খুব কমই খাবে। তাহলে সেই ক্ষেত্রে যখনই কম বোঝাবে তাহলে 6-এর সাথে আমি কি 50 গুণ করব। ওকে, না বেশি দিন চলবে, ভুল বললাম। যে 50 জন নাবিক যদি খাচ্ছে তাহলে 6 দিন চলছে, সেই জায়গায় যদি একজন নাবিক খেতে শুরু করে বা একজন নাবিক খায়, তার দিন কি অনেক দিন ওকে সেটাকে খেতে হবে, তাই না? সে তো খাওয়ার শেষই করতে পারবে না। তাহলে কোনো রকমভাবে এটা বেশি বোঝাচ্ছে যে বেশি দিন চলবে, তাহলে বেশি হলেই গুণ হবে। এবার আমি 60 জন নাবিক পাঠালাম। 60 জন নাবিক যখনই পাঠাবো তখন কিন্তু খাবারটা আর ততদিন চলবে না, তাহলে কম চলবে। এই কম কোনো কারণে বোঝালে সেটা আমাকে ভাগ করতে হবে। ভাগ মানে 60কে নিচে বসাতে হবে। 0 0 কেটে দিই, এই 6-এর সাথে এই 6 কেটে দিই, শুধু বেঁচে থাকলো আমার 5 দিনের। তাহলে উত্তরটা আমরা কি লিখব? যে বাকি খাবার চলবে, সকলের চলবে 5 দিন। ওকে, বাকি খাবার সকলের আর 5 দিন চলবে, 5 দিন। নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা? এইটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এর টাইম লাইনটা ভালো মতো বুঝতে হবে তোমাদের। চলো নেক্সট। এরপরে দেখো 9 নম্বরটা কি বলেছে। বলছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, মানে বাড়ির কাজ করবে, বাড়িটাকে সম্পূর্ণ করবে। কিন্তু 6 দিন পরে কি হলো, তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ মানে কি? অসুস্থ মানে সেটা অসুস্থ মানে জ্বর এরকম কিছু হয়েছে, যে অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়িতে সারানোর কাজ শেষ করবে। এই যখনই অসুস্থ হবে তার মানে সেই ক্ষেত্রে মনে রাখবে যে তারা আসতে পারেনি কোনো কারণে, তাহলে সেই ক্ষেত্রে বিয়োগ করতে হবে। কিন্তু 6 দিন পরে 30 দিন ছিল, কিন্তু 30 দিনের মধ্যে বাকি দিন কিন্তু কাজ করেছে, কিন্তু তাহলে কতদিন কাজ করেছে? 30 থেকে 6 বিয়োগ করতে হবে, মানে 24 দিন কাজ অলরেডি সবাই মিলেই করেছে, কিন্তু 6 দিন পরে 8 জন অসুস্থ হয়ে পড়েছে। তাহলে আমরা প্রথমে কি লিখব? যে গণিতের ভাষা সমস্যাটি হলো। ওকে, তাহলে গণিতের ভাষা সমস্যাটি কী হলো? তাহলে প্রথমে আমরা লিখব যে লোক সংখ্যা, একদিকে জন দেখতে পাচ্ছি আর একদিকে দিন দেখতে পাচ্ছি। তাহলে একদিকে আমরা লিখব লোক সংখ্যা, যার একক হচ্ছে জন।
আর একদিকে হচ্ছে আমার দিন সংখ্যা। তাহলে প্রথমে কতজন লোক ছিল? শুরুর দিকে 20 জন লোক ছিল। সেই ক্ষেত্রে কি হলো, একই রকম অঙ্ক দেখো, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ির সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন অসুস্থ হয়ে পড়লো। তাহলে হিসাব করে দেখি কত দিন চলবে, কিন্তু আমাকে দিনটাই বের করতে হবে। তাহলে 30 দিনের কাজ ছিল, সেই ক্ষেত্রে 6 দিন পর, তাহলে বিয়োগ করতে হবে আমাদের। 6 দিন পরে কি হলো, 8 জন অসুস্থ হলো, তাহলে 20 30 থেকে 6 বিয়োগ করলে আমরা কত পাবো? 24। আর এখানে অসুস্থ হয়েছে কতজনের মধ্যে? টোটাল 20 জন তো ছিল, কিন্তু তারা 30 দিন টোটাল কাজটা করতে পারেনি, তার আগেই কি হলো, 8 জন আমার অসুস্থ হয়ে পড়লো, মানে আসতে পারেনি। সেক্ষেত্রে বিয়োগ দেখাতে হবে। তাহলে এই ক্ষেত্রে কত হবে? 12 জন। 12 জনে তাইলে কত দিন কাজটা শেষ করলো, এটা আমাদের বের করতে হবে। দেখো, লোক সংখ্যা কমে গেল। লোক সংখ্যা যদি কমে যায় তাহলে দিন সংখ্যা কিন্তু আমার বাড়বে। ধরে নাও 20 জন লোক কাজ করছে, 24 দিন লাগলো। সেই জায়গায় 20 জন না গিয়ে 12 জন লোক কাজ করছে, মানে মিস্ত্রি কাজ করছে। তারা কি কাজটা ঠিক টাইম মতো করতে পারবে না? কেন? লোক কমে গেছে, তাহলে কি করে কাজটা করতে পারবে, তাই না? তাহলে লোক সংখ্যা কমলো, তাহলে দিন সংখ্যা কিন্তু বাড়লো। তাহলে আমরা এইভাবে লিখবো যে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক বোঝাচ্ছে, তাই তো? তাহলে লিখবো লোক সংখ্যা কমলে, দেখো কমেছে, 20 ছিল তার জায়গায় 12 হলো, কমলে কাজের দিন সংখ্যা কি হবে? বাড়বে, তাই না? তাহলে একদিকে কমলো একদিকে বাড়লো, তাহলে সেটা ব্যস্ত সম্পর্ক বোঝায়। তাহলে আমরা লিখব যে লোক সংখ্যা ও কাজের দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। কাজের দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে ঐকিক নিয়মে আমরা প্রবলেমটা সলভ করব। তাহলে আমরা লিখব যে 20 জন, দেখো 20 জন দিয়ে শুরু করব, যে 20 জন লোক কাজ করতে পারে 24 দিন। ওকে, তাহলে 20 জন লোক কাজ করে, 20 জন লোক কাজ করে 24 দিন। দিনে লিখলাম 20 জন লোক মিলে কাজ করে 24 দিন। সে যদি আমি একজন লোককে কাজ লাগাই, সে কি টাইম মতো কাজটা করতে পারবে? পারবে না, মানে বেশি দিন লাগিয়ে দেবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে বেশি কোনো রকম বোঝালে তাহলে 24 সাথে গুণ দিব আমরা কত? 20 দিন। এবার সেই জায়গায় আমি 12 জন লাগালাম, একের জায়গায় 12, দেখো এটার সাথে এটা তুলনা করো, এর কথা ভুলে যাও। একজনের জায়গায় আমি 12 জন লাগিয়ে দিলাম, তাহলে দিন কিন্তু আমার কমে যাবে, তাই না? 12 জন মিলে কাজ করো, তাহলে আমার সময়টা কমে যাবে। তাহলে 24 গুণন 20 যখনই কমে যাবে এরকম কিছু বোঝায়, তাহলে 12টা নিচে ঘরে ভাগ বোঝায়। দেখো 12-র ঘর নামতা পড়লে 12 দুগুণে 24, 20 দুগুণে 40 দিন। ওকে, কিন্তু এটা উত্তর নয়। এখানে কি বলেছে দেখো, যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল, ঠিক? হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে দেখো এখানে কি বলেছে, যে কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে আমরা লিখব যে বাড়ি সারানোর কাজ শেষ হবে, উত্তরটা লিখব যে বাড়ি সারানোর কাজ
শেষ হবে, এখন 40 দিন পেলাম আমরা, কিন্তু এখানে কতদিন ছিল দেখো, এখানে বলে দিই, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন অসুস্থ হয়ে গেল। এই যে 6 দিন পরে যে অসুস্থ হয়ে গেল, এই 6 দিন আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। ওকে, তাহলে এখানে আমাকে 6 যোগ করতে হবে। তাহলে 40 আর 6 কতদিন হবে আমার, 46 দিন। টোটাল আমার 46 দিন লাগছে। ওকে, অঙ্কটা ভালো মতো বুঝতে হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট বলতে গেলে। টোটাল যখন দিন বের করতে হবে তখন মনে রাখবে যে 40 সাথে তোমাকে ওই যে কন্ডিশনটা দিয়েছে 6 দিন পরে যে অসুস্থ হয়ে পড়লো, সে 6 দিন যেহেতু তুমি বিয়োগ করেছো, দেখো 6 দিন তুমি বিয়োগ করে নিয়েছো বলে তুমি 24 দিনে হিসেব বের করেছো, এদিকে তাকাও 24 দিনে হিসেব বের করেছো, তাই না? তার জন্য তোমাকে 6টা যেহেতু বিয়োগ করেছো, তাহলে সেই 6টা আবার তোমাকে যোগ করে দেখাতে হবে, যে 6 দিন তুমি যেহেতু তুমি বিয়োগ করে নিয়েছো, তাহলে 6 দিন যোগ করে দাও, তাহলে 46 দিনে টোটাল কাজটা শেষ হবে। এর পরের অঙ্কটা দেখো, 10 নাম্বার কি বলেছে, যে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে। দেখো জন আছে, দিন আছে, বিঘা আছে, মানে 3টা একক দেখতে পাচ্ছি, যে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক, দেখো আবার জন পেলাম, 16 দিনে আবার দিন পেলাম, 16 দিনে কত, তাহলে বিঘাটা বের করতে হবে, কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ওকে, তাহলে আমরা 3টে একক দিয়ে করব। তাহলে প্রথমে আমরা লিখব যে গণিতের ভাষা সমস্যাটি হলো, তাহলে প্রথমে আমরা লিখব কৃষক সংখ্যা, কেন প্রথমেই কৃষক আছে, তারপরে দিন আছে, তারপরে জমির পরিমাণ যেটা বিঘা। তাহলে আমরা প্রথমে লিখব কৃষক সংখ্যা। ওকে, কৃষকের সংখ্যা এককটা যদি আমরা লিখি সেটা হচ্ছে জন, এতজন কৃষক এইভাবে ধরবো, তাই না? তারপরে আমরা লিখব দিন সংখ্যা, মানে এটাকে সময় হিসেবেও বলা হয়, দিন সংখ্যা। তারপরে এটা সময় লিখে নিই, এর একক হচ্ছে সময়। তারপরে হচ্ছে জমির পরিমাণ বা বিঘা, লিখতে পারি ডাইরেক্ট বিঘা। চলো জমির পরিমাণ লিখে দিচ্ছি, জমির পরিমাণ, যার একক হচ্ছে বিঘা। জমিকে আমরা সাধারণত বিঘায় মাপি, তাই না? তাহলে কৃষক কতজন, 25 জন কৃষক, 12 দিনে 15 বিঘা। তাহলে প্রথম লাইন থেকে আমি লিখব 25 জন কৃষক, 12 দিন, 15 বিঘা জমি, রাইট? প্রথমটা থেকে হয়ে গেল। এবার 30 জন কৃষক 16 দিন, 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, এটা আমাদের বের করতে হবে। দেখো প্রথমত আমরা কি করব, যেহেতু 3টে একক দিয়ে আছে, তাহলে প্রথমে আমি একজনকে অফ করে রাখি। ওকে, মানে আমি এর দিকে তাকাবো না, দিনের দিকে আমি তাকাবো না, আমি কৃষকের সাথে আমি জমিরটা আগে করে নেব। তাহলে দেখো 25 জন যদি কাজ করে, তাহলে 15 বিঘা জমি চাষ করে। ওকে, সেই জায়গায় যদি আমি 30 জন যাই, তাহলে বলো জমির পরিমাণটা কম লাগবে না বেশি লাগবে? আরেকবার বলছি, যে কৃষক সংখ্যা বেড়েছে, দেখো 25-এর জায়গায় 30 হয়েছে, কৃষকের সংখ্যা যদি বাড়ে, তাহলে জমির যে পরিমাণ আছে সেটা কি কমবে না বাড়বে? অবশ্যই সেটা বাড়বে, চাষের পরিমাণটা বাড়বে। 25 জন মিলে আমরা 15 বিঘা জমি চাষ করছি, সেই জায়গায় যদি আমি 30 জন যাই, তাহলে কিন্তু আমরা চাষের পরিমাণটা কি, জমির পরিমাণটাও সেক্ষেত্রে বাড়বে।
তাই না? যদি দিনটাকে আমরা স্থির রাখি, দিনটা আমি দেখছি না, 25 জন মিলে আমরা 15 বিঘা জমি চাষ করছি, সেই জায়গায় আমি 30 জন আমরা কাজ করি, তাহলে কাজটা আমরা কি বেশি করব, জমির পরিমাণটা সেই ক্ষেত্রে বেড়ে যাবে। তাহলে দুই দিকে বাড়ছে, তার মানে সেটা সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব যে কৃষক সংখ্যা বাড়লে চাষের পরিমাণ বাড়বে। যে কৃষক বাড়লে, আচ্ছা সংখ্যা লিখে দিই, কৃষক সংখ্যা বাড়লে জমির পরিমাণ, জমি চাষের পরিমাণ বাড়বে। ওকে, দেখো এখানেও বাড়লো, এদিকেও বাড়লো, তাহলে সেই ক্ষেত্রে এটা কি সম্পর্ক, সেই ক্ষেত্রে এটা সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব, একটু শর্টভাবে লিখছি, যে কৃষকের সাথে, কৃষকের সাথে জমির সরল সম্পর্ক। ওকে, আচ্ছা এটা যেমনভাবে করলাম সেমভাবে আমরা এবার এটাকে স্টপ রেখে আমরা দিনের সাথে জমির পরিমাণে বের করব। যেমন এর সাথে এর কোশ্চেন যেখানে আছে সেখানে দিকে লক্ষ্য করো, যেমন এর সাথে আমি এর করেছি, কোশ্চেন যেখানে ছিল, এবার এটাকে আমি রেখে স্থির রেখে আমি এর সাথে এর করব। দেখো দিন কিন্তু বেড়েছে, দিন যদি বাড়ে তাহলে জমির পরিমাণ কি হবে, বাড়বে না কমবে, দিন সংখ্যার সাথে চাষের পরিমাণও কি বাড়বে। কেমন করে দেখো, 12 দিনে আমরা 15 বিঘা জমি চাষ করি, আমাকে দেওয়া হলো 16 দিন, যাও তোমাদের কাছে 16 দিন আছে, তাহলে আমরা কি জমির চাষের পরিমাণটা কি, দিন তো স্থির, দিনে কোনো ফিক্সড এখানে নেই, দিন একদম স্থির মানে ফিক্সড হয়ে গেছে। ওকে, দিন এখানে স্থির আছে, তো 12 দিনে আমরা 15 বিঘা জমি চাষ করি, সেই জায়গায় আমাকে 16 দিন বললো যে তুমি 16 দিন কাজ করো, তাহলে 16 দিন আমরা কাজ করবো, তাহলে জমির পরিমাণটা কি, বিঘাটাও কি অবশ্যই বেড়ে যাবে, আমরা বেশি চাষ করব, তাহলে বেশি দিন সংখ্যা বাড়লো, জমির পরিমাণে আমরা কি বেশি চাষ করে নিলাম, তাহলে বেশি বোঝাচ্ছে, বা সেই ক্ষেত্রে আমরা সরল সম্পর্কই বলতে পারি। তাহলে এখানে একটা কন্ডিশন লিখে যে আবার লিখবো যে দিন সংখ্যা, যেহেতু দিনের সাথে করলাম এটা, যে দিন সংখ্যা বাড়লে, দিন সংখ্যা বাড়লে চাষের পরিমাণ সেক্ষেত্রে কি বাড়বে। দেখো এখানেও বাড়বে এখানেও বাড়বে, সেটা কি তাহলে কি সম্পর্ক, তাই লিখবো সুতরাং দিনের সাথে, আমি একটু শর্টে লিখছি, দিনের সাথে চাষের পরিমাণ এটাও কি সরল সম্পর্ক। ওকে, এবার আমরা ঐকিক নিয়মে সলভ করব। তাহলে আমরা এভাবে লিখব যে যেহেতু 25 থেকে শুরু হয়েছে, তাহলে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। একই রকমভাবে লিখব যে 25 জন কৃষক 12 দিনে জমি চাষ করেন 15 বিঘা। ওকে, জমি চাষ করেন 15 বিঘা। ওকে, দেখো 25 জন মিলে 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে এরটা বের করি, যেহেতু আমি দেখো কৃষকের সাথে প্রথমে জমির বের করেছি, তাহলে এখানেও কৃষকের সাথে আমরা জমির বের করব। তাহলে যেখানে এক লিখছি তার মানে সেটা বের করছি, একজন কৃষক, এটা বারবার লিখবো না, আমি দিনটা সেমই রাখছি, 12 দিনে জমি চাষ করেন, তাহলে 25 জন মিলে যা চাষ করেন সেই জায়গায় যদি একজন চাষ করেন তাহলে কি অবশ্যই কম করবে, তাহলে 25 15 উপরে আর 25 আমার এই যে যেখানে এক লিখেছি সেই সংখ্যাটার কথা বলা হচ্ছে, তাহলে 25 আমার নিচে, এখানে তো 12 রেখেছি, 12-র কাজ এখন করছি না। এবার আমি এটা একজনই রাখলাম, একজন ধরেই করছি। এবার এর কাজ করি, যে 12-র জায়গায় যদি আমি একদিন কাজ করি, 12 দিনের জায়গায় আমি একদিন কাজ করলাম,
তাহলে একদিনে কাজ কম করব না বেশি করব? একদিনে কাজ আমি কমই করব না, জমি চাষ কমই হবে। তাহলে 15 তো ছিল, নিচে 25 ছিল, কম বলতে আবার কি ভাগ হয়ে যাবে, নিচে এসে বসবে 12। তাহলে 15 ইন্টু 12। এবার আমরা কি করব, এবার 30 দিনের আর 16 দিনের হিসাবটা বের করব, যে 30 দিন আর 16 দিন। তাহলে একের জায়গায় আমি লিখলাম 30 জন কৃষক, এখানে লিখব 16 দিনে জমি চাষ করেন। এটা কি করে বের করব? দেখো, একজন তো কম, এবার 30 জন মিলে যদি আমরা কাজটা করি সেক্ষেত্রে কিন্তু আমরা জমির চাষটা বেশি করব। বেশি হলে 15 সাথে 30 গুণ হবে, আর নিচে কিন্তু 25 আর 12 থাকলো। আচ্ছা, এবার এরটা দেখি, একদিনে যা কাজ করব 16 দিনে আমরা বেশি কাজ করব, এটাও বেশি বোঝাচ্ছে, তাহলে এখানে 16 এও গুণ হবে। এবার যদি আমরা কাটাকাটি করে দেখি কত আসে। ওকে, 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 5 6 30, 6 দিয়ে 12কে কাটো, 6 দুগুণে 12, 2 দিয়ে 16কে কাটলে 8 দুগুণে 16, 5 দিয়ে 15কে কাটলে 3 5 15, নিচে কিন্তু কিছু থাকলো না, তাহলে 3 থাকলো আর 8 থাকলো, 3 ইন্টু 8 বিঘা। ওকে, বিঘা, তার মানে কি বোঝাচ্ছে, 3 আষ্টে 24 বিঘা। ওকে, আমরা উত্তরটা এভাবে লিখব যে 30 জন 16 দিনে কত বিঘা জমি চাষ করতে পারে, এখন যেটা বের করলাম সেটা হচ্ছে 24 বিঘা। তাহলে এটাই উত্তর। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখব যে সুতরাং 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করে। জমি চাষ করে, এটা কিন্তু আমার উত্তর। ওকে, তো অঙ্কটা দেখানো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট বলতে গেলে, এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকে। ওকে, এরপরে পার্ট নাম্বার 10 বাকি অঙ্কগুলো দেখে নেব। নিজে করে পুরোটাই সলভ করে নিয়েছি আজকে।